শহর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত নীলডুমুরের জঙ্গল। লোকমুখে শোনা যায় এই জঙ্গলে এমন কিছু আছে যা সাধারণ মানুষের কল্পনার একেবারে বাইরে। বিশেষ করে পূর্ণিমার রাতে এই জঙ্গলে যেই গেছে সেই আর সুস্থ শরীরে ফিরে আসেনি। কিন্তু অর্ণব সায়ন্তরের স্বভাবটাই আলাদা। ভয়কে জয় করাই তাদের একটা নেশা। তাদের কি আর এইসব গল্প দিয়ে আটকে রাখা যায়? আজ ভরা পূর্ণিমা, আর ঠিক এই রাতেই ওরা এসে দাঁড়িয়েছে সেই নীল ডুমুরের ঘন অন্ধকারের বুকে। অর্ণব অ্যাডভেঞ্চার প্রিয়, সাহসী, উত্তেজনায় ভরপুর। সে উত্তেজিত স্বরে বলে ওঠে, দেখ শান্তন, চাঁদের আলোটা গাছের ফাঁক দিয়ে কিরকম একটা অদ্ভুত দেখাচ্ছে না? তোকে বলেছিলাম না, অ্যাডভেঞ্চার করতে হলে এরকম জায়গাতেই আসতে হয়। সায়ন্তন যথেষ্ট ভীতু প্রকৃতির, গলায় ভয়ের ছাপ স্পষ্ট। তো তোর অ্যাডভেঞ্চারের নিকুচি করেছে অর্ণব। আমরা কিন্তু রাস্তা ভুল করেছি। জিপ গাড়িটা যেখানে খারাপ হলো সেখান থেকে হাইওয়ে বড় জোর আধা কিলোমিটার হওয়া উচিত, কিন্তু আমরা প্রায় আধা ঘন্টা ধরে হাঁটছি, বা তারও বেশি হতে পারে। জঙ্গল যেন শেষই হচ্ছে না। অর্ণব হালকা হয়েছে, আরে দূর, ভয় পাস না, কম্পাসটা দেখ, আমরা ঠিক দিকেই যাচ্ছি। চল, আর একটু গেলেই হয়তো কোনো গ্রাম বা ফাঁকা রাস্তা পেয়ে যাব। হঠাৎ দূরে কোথাও রাত কাঁপিয়ে একটা পেঁচা ডেকে ওঠে। হঠাৎই সায়ন্তন দাঁড়িয়ে পড়ে বলে, অর্ণব, কোনো শব্দ পেলি? কিসের শব্দ? ঝিঁঝি পোকার আওয়াজ বলে মনে হচ্ছে, অন্য কিছুর তো আওয়াজ পেলাম না। না রে, আমাদের পায়ের শব্দ ছাড়াও আরও কিছু একটা ভারী শব্দ আসছিল। আমরা যখন থামলাম সেটাও থেমে গেল। কেউ আমাদের পিছু নিয়েছে মনে হচ্ছে। টর্চের আলোটা চারিদিকে ঘুরিয়ে অর্ণব বলে, কি রে, কেউ তো নেই, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। এই জঙ্গলে বড়জোর কিছু হরিণ আর বুনো শুয়োর আছে। অর্ণব মুখে বলল ঠিকই, তবে ও শুনতে পেয়েছে একজোড়া পা যেন ওদের চারিপাশে ঘোরাঘুরি করছে। অর্ণবের হাতের টর্চটা আরও শক্ত করে চেপে ধরল। জঙ্গলের বাতাসটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে গেছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ। গন্ধটা যেন ঠিক মাংস পচা আর ভেজা মাটির মিশ্রণের গন্ধ। ফিসফিস করে সায়ন্তন বলল, ও অর্ণব, ও ওটা দেখ, ওই বড় গাছটার পেছনে। কাছে পিঠে কোথাও কোনো ভারী কিছু একটা টেনে নিয়ে যাওয়ার শব্দ। অর্ণব টর্চে আলোটা ফেলে বলল, ওটা কি? অর্ণবের গলায় এই প্রথম ভয়ের ছাপ। ও সায়ন্তনের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো ওটা কি হতে পারে, কিন্তু ওদের কারোর কাছে কোনো উত্তর নেই। অদূরে একটা বিশাল কালো ছায়া, অন্তত 10 ফুট তো হবেই, আর হাতগুলো যেন মাটি ছুঁয়ে ফেলবে। তবে মানুষের মতো দেখতে। জীবটা ওদের দেখতে পেয়েছে কিনা বোঝা যাচ্ছে না, তবে এখানে দাঁড়িয়ে থাকাটাও কোনো বুদ্ধিমানের কাজ নয়। ওরা প্রাণ ভয়ে দৌড়তে শুরু করলো। একটা বিকট প্রকৃতির অর্জনে জঙ্গলটা যেন কেঁপে উঠল। জীবটা ওদের দেখতে পেয়েছে, আর তার সাম্রাজ্যে বিনা আমন্ত্রণে ঢোকা প্রাণীগুলোকে আক্রমণ করবে, এটাই তো স্বাভাবিক। অর্ণব হাঁপাতে হাঁপাতে বলল, আর দৌড়ানো সম্ভব নয় রে সায়ন্তন, দাঁড়া দাঁড়া। সায়ন্তন হাঁপাতে হাঁপাতে অর্ণবকে উদ্দেশ্য করে বলল, আরে ওটা আমাদের দিকেই তেড়ে আসছে, আরও দৌড়ে দৌড়া। অন্ধকারের বুক চেড়ে দুজনেই দৌড়চ্ছে। অর্ণব, আমার পা। আছাড় খেয়ে পড়ল অর্ণব। সায়ন্তন অর্ণবের চিৎকার শুনে থেমে গেছে। ও পেছন ঘুরে দেখে অর্ণব মাটিতে পড়ে খাবি খাচ্ছে। সায়ন্তন
কাছে এসে ওর পাটা ধরে সায়ন্তন কাছে এসে দেখে ওর পাটা একটা গাছের ভাঙা গুঁড়িতে আটকে গেছে। সায়ন্তনের মুখ তুলে তাকালো। কয়েক হাত দূরেই সেই জীবটা গর্জন করতে করতে ক্রমশ ওদের কাছে এগিয়ে আসছে। অর্ণবের পায়ের যন্ত্রণায় আর উঠে দাঁড়াতেই পারছে না। শান্তন অর্ণবকে কোনো রকমের চ্যাংদোলা করে হাঁপাতে হাঁপাতে কোনো রকমের পাথরের গুহার সামনে এসে দাঁড়ায়। গুহার মুখটা বেশ ছোট, ওই জিপটার পক্ষে হয়তো ঢোকাটা সম্ভব হবে না। অর্ণবের মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। পাটা চেপে অতি কষ্টে ফিসফিসিয়ে পড়ল, ওটাকে দেখ না, বাইরে আছে না চলে গেছে। গুহার বাইরের দিকটা সামান্য মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করে। সায়ন্তন বলল, জানি না রে, তবে এটুকু নিশ্চিত ওটা এখানে ঢুকতে পারবে না। গুহার ভেতরের অন্ধকারটা ওদের মোমবাতির সামান্য আলোয় হালকা পাতলা হয়ে এসেছে। বাইরে সেই দানবীয় জীবটার গর্জন এখন আর শোনা যাচ্ছে না। সাময়িকভাবে রক্ষা পেল অর্ণব আর শান্তন। বুঝতে পারল ওরা একটা নতুন বিপদে পড়েছে। গুহাটা মোটেও ছোট নয়, বরং ভেতরের দিকে একটা সুড়ঙ্গের মতো চলে গেছে। অর্ণব বলল, শান্তন, এই মোমবাতি আলো এদিকটায় ফেলে দেখতো, এগুলো কি খোদাই করা? শান্তন আলোটা ওইদিকে ফেলতেই অবাক হয়ে পড়লে, এগুলো তো কোনো প্রাচীন লিপি হবে। আর দেখ, এখানে একটা ছবিও আঁকা আছে, একটা নেকড়ে মানব অথবা ভল্লুকের মতো হবে। অর্ণব কোনো রকমে পা টেনে টেনে গিয়ে লিপিগুলো পড়ার চেষ্টা করে। এখানে সংস্কৃতে কিছু একটা লেখা আছে রে, পূর্ণিমার রাতে যেই এই জঙ্গলের সীমানা লঙ্ঘন করবে, শিকারীর ছায়া তাহার রক্ত পান করিবে। রক্ষা পাইবার একমাত্র উপায় সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা, অথবা... শান্তন বলল, অথবা কি? অর্ণব, লেখাটা মুছে গেছে তো। অর্ণব আরও কিছু খোঁজার চেষ্টা করলো, কিন্তু তেমন কিছুই পেল না। ঠিক তখনই গুহার ভেতরে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। সুড়ঙ্গের শেষ মাথা থেকে দুটো লাল চোখ অন্ধকারের মধ্যে জ্বলে উঠল। তারা একা নয়, সেই প্রাণীটা বোধহয় এখানেও এসে গেছে। তার মানে গুহাটা একটা দরজার নয়, ওই দিকেও একটা পথ আছে। শান্তন, ওটা সামনেই আছে, আমাদের পেছনে যাওয়ার কোনো রাস্তা নেই। শান্তন বলল, অর্ণব, এই লিপিটার নিচে কিছু একটা আছে, পাত্রের মতো, দেখ ওতে জল বা কিছু একটা রাখা আছে, দেখ তো ওটাই কিছু হয় কি না। অর্ণব পকেট থেকে লাইটারটা বের করে দেখার চেষ্টা করলো। ওখানে সম্ভবত কেরোসিন বা পেট্রোল জাতীয় কিছু। অর্ণব সায়ন্তনের দিকে চিৎকার করে বলল, আরে মুছে যাওয়া জিনিসটা একটা আগুনের চিহ্ন, বুনো প্রচুর আগুনে ভয় পায়, এটা এতক্ষণ মাথাতেই আসেনি। মশালটা জ্বলে উঠতেই গুহার ভেতরের আলোয় ভুলে গেল। সেই আলোয় দেখা গেল দানবীয় ছায়া শরীরটাকে, কিন্তু আগুনের তেজ থেকে প্রাণীটা থমকে দাঁড়ালো, তীব্র যন্ত্রণায় চিৎকার করে মশাল উঁচিয়ে ধরল। শান্তন, ওই দেখ গুহার ছাদ, ওদিক থেকে সম্ভবত সকালের আলো ফুটছে, রাত শেষ হয়ে গেছে, আমরা নিশ্চিন্ত এবারে। সায়ন্তন চিৎকার করে বলল, জোরে চিৎকার করবো অর্ণব, আগুনটা আর মুখের সামনে টেনে ধর। সকালে সোনালি রোদ যখন গুহার ফাটল ভেঙে দেয়ালে এসে পড়ল, তখনই সেই অদ্ভুত ছায়া শরীরটা কুয়াশের মতো মিলিয়ে গেল। অভিশপ্ত পূর্ণিমার রাত শেষ হলো। অর্ণব আর সায়ন্তন লতিয়ে ওঠা গাছের শিকড় ধরে গুহার ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এলো। সামনেই দেখা যাচ্ছে হাইওয়ে। দীর্ঘশ্বাস ফেলে অর্ণব বলল, জীবনটা বেঁচে গেল রে সায়ন্তন। সায়ন্তনের মুখে হালকা হাসি। আর কোনোদিন পূর্ণিমার রাতে জঙ্গলে অ্যাডভেঞ্চার নয়, এটা সারা জীবন মনে থাকবে। নীলডুমুরের জঙ্গল তার রহস্য নিজের বুকেই চেপে রাখলো। আর অর্ণব
শান্তনের কাঁধে ভর দিয়ে ফিরে চলল নিজেদের চেনা শহরে, এক রোমহর্ষক অভিজ্ঞতার স্মৃতি বুকে নিয়ে।